হ্যাঁ, শুনুন, তাও নারদ একটা জিনিস বলেছে যে দেখো, এই যে তীর্থের কথা বললাম, এত তীর্থের কথা বললাম, এইটায় যদি তুমি যাও, লোমশ মুনি তো আসছেন। যুধিষ্ঠিরের মনে হয়, এবং অবশ্যই তার বাকি 3 ভাইয়েরও নিশ্চয়ই মনে হয়েছিল যে আমরা তীর্থ করতে যাব। লোমশ মুনি এসে বললেন যে আমি আসছি তোমাদের একটা দারুণ খবর দিতে। আমার মনে এরকম বলেছিলেন, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ, কোনটা আগে শুনবে? ওরকম টাইপেরই। এই মুহূর্তে তিনি ইন্দ্রলোকেই থাকবেন। একটা বড় কার্য আছে। হ্যাঁ, 16 আনার 1 আনাও অর্জুনের কাছে কর্ণ নয়। ওর কাছে যে ওই কবচ এবং কুণ্ডল আছে, সেগুলো আমি হরণ করে নিয়ে নেব। তাদেরকে বললেন, এবং যত ব্রাহ্মণরা সমস্ত এখানে তাঁবু বেড়ে বসেছিল তাদেরকে বললেন করহস্তে যে আমরা তীর্থে যাচ্ছি, আপনারা এবার নিজের নিজের গৃহে ফিরে যান। আমার না একটা ইন্দ্রের মতো পুত্র চাই, আপনি আমায় দিন। ব্রাহ্মণ বলছে, তুই ক্রোধ করেছিস, আমার ইন্দ্রের মতো পুত্র চাই, তুমি কে? আমি ইলবল, আমি দৈত্য। যেই খেয়েছে সঙ্গে সঙ্গে বাইরে থেকে বলেছে, বাতাপি বাইরে এসো। পেট ফুলে বাতাপি বেরিয়ে এসছে। সারপ্রাইজ! ওর বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গেলেন এবং স্ত্রীর সাথে যখনই উনি কাছাকাছি আসতে যাবেন, লোপামুদ্রা বললেন 1 মিনিট। অবস্থা বলেন, এটা কী কথা? আমি ব্রাহ্মণ, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, ওরকম একটা বিদেশি খাট আমি কি করে আনবো? এরকম ভেরি কস্টলি রাজমহলের রাজা শত্রুবার কাছে যান এবং বলেন যে আমি আমার একটু টাকা পয়সা লাগবে, তো আপনি একটু টাকা পয়সা দিন, কিন্তু এমন ভাবে দেবেন যাতে অন্যের ক্ষতি না হয়। তো ইলবল বলছে, আরে আরে আসুন আসুন, অবশ্যই দেখলেন, আসুন। মধুরকান্তি লাগছে এরকম আর কি। ব্রাহ্মণ না, আসুন আসুন। রাজারা বলছে, আরে স্যার, আপনি দেখলেন না, এটা কিন্তু বাতাপি মেষ হলো। তোমরা চিন্তা করো না, আমাকে খেতে তো দাও, তারপর আমি দেখছি। হ্যাঁ, বজ্র মেঘের মতো সাউন্ড করে অজ্ঞস্তর অথদেশ থেকে বায়ু নির্গত হয়। দেখো, মেজরলি আমার যেটা ইন্টেনশন ছিল তোমার কাছে আসার, সেটা হলো টাকা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক, নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এতদিন আপনারা আমাদেরকে দেখতে পেতেন বৈঠক চ্যানেলে, বাট স্পেসিফিক্যালি ডেডিকেটেড এপিকের চ্যানেল এটা, এবং সেখানে প্রেমাশিস আমাদেরকে প্রমিস করেছে যে ও শুধুমাত্র মহাভারত নিয়ে নয়, তাছাড়াও অন্যান্য জিনিস নিয়ে কথা বলবে। যদি এপিক চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে বলি, এখানে আমরা আপাতত মহাভারতের গল্পটাকে যতটা সম্ভব আমাদের মতো করে, আমাদের যে বোধ বুদ্ধি যতটুকুই আছে, খুবই সামান্য, বাট সেটা দিয়ে বোঝার চেষ্টা করছি এবং সেটাই বলার চেষ্টা করছি, এবং উইদাউট এনি বায়াস একটা গল্প হিসেবে ঠিক আমাদের আজকের দিনে যেরকম লাগছে ঠিক সেভাবেই আপনাদের অবধি পৌঁছে দিচ্ছি। আজকের এপিসোডটা শুরু হচ্ছে যুধিষ্ঠিরের তীর্থযাত্রা পর্ব শুরু হচ্ছে। যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে আগের পর্বগুলোও দেখে আসতে পারেন, তাহলে কনটেক্সট পেতে সুবিধা হবে। তাহলে শুরু করি আমরা আজকের এপিক। তো হ্যাঁ, মানে লাস্ট এপিসোড আমাদের যেখানে শেষ হয়েছিল যে নল দময়ন্তীর গল্প বলার পরে বৃহদর্শের সাথে বৃহদর্শ চলে গেল এবং নারদ এলেন। নারদ আসার পর, আচ্ছা, এতদিন যে অর্জুন এত সমস্ত কার্য করেছে ওখানে, এটা তো আর ভাইরা জানে না, ভাই স্ত্রী এরা তো জানে না। এরা তো জানে যে চলে গেছে, বহুদিন যাবৎ ফিরছে না। হ্যাঁ, মানে স্ট্যাটাস তো দেখেনি। হ্যাঁ, আর হ্যাঁ, মানে ইন্দ্র তোকে রেখে দিয়েছে সব শেখার পরেও। তখনকার দিনে তো এরকম ব্যাপার ছিল না। তখনকার দিনে চিঠি পাঠানোটাও ওয়াজ ইম্পসিবল। তো সে লোমশ মুনিকে পাঠিয়েছেন উনি, যে বলো গিয়ে এই যে অর্জুন ঠিক আছে। তো এমন অবস্থায় নারদের কাছে নারদ এসছেন, বলছে যুধিষ্ঠির তাকে আপ্যায়ন করার পরে বলছে যে একটু কী করবো, আমাদের তো ভালো লাগছে না এখানে, আপনি একটু বলুন তো কোন তীর্থের, অনেক তো আপনারা ঘুরে টুরে এসছেন, তীর্থের গল্প করুন। এবং বলেছে যে অর্জুন নেই বলে আরো বেশি ভালো লাগছে। ওইটাই মন মেজাজ খেলাম, একটু তীর্থের গল্প করুন তো, কোথায় কি তীর্থ আছে, মানে বেসিক্যালি অন্য দেশের গল্প করুন। হ্যাঁ, না কিন্তু এটা বলেছে যে, হ্যাঁ ঠিকই তাই বলেছে যে অন্যান্য কোথায় কোথায় তীর্থস্থান আছে এবং তার কি কি মাহাত্ম্য, কি কি লাভ, সেগুলো একটুখানি বলুন। তো এবার নারদ বলা শুরু করেছে। এবার এটা একটা ডিসক্লেমার আমাদের দেওয়া উচিত। সেটা হচ্ছে ডিটেলড মহাভারত যেগুলো, সেখানে প্রায় 100 পাতা জুড়ে ডেসক্রিপশন রয়েছে কোন কোন তীর্থের কথা বলা হয়েছে, এবং সেই তীর্থে কি গেলে কি কি লাভ হয়। তার মধ্যে আমি রাজশেখর বসুর মহাভারতের শুধু একটা লাইন আপনাদের পড়ে দিই, সেটা হলো, বহু শত তীর্থের কথা নারদ বলেন,
এবং এখানে লেখা আছে, এই প্রসঙ্গে দ্বারবতীর পর পিণ্ডারক তীর্থের বর্ণনায় আছে, এইখানে এই তীর্থে পদ্মচিহ্নিত ও ত্রিশূলাঙ্কিত বহু মুদ্রা পাওয়া যায়। এই কথাটা এখানে বলা আছে, মানে ওই ইয়েটাতে। এখানে বোধহয় মহেঞ্জোদারোতে যে মুদ্রা পাওয়া গেছিল তার সঙ্গে সেই মুদ্রার একটা মিল আছে। আমি শুধু এইটুকু পয়েন্ট রাজ্যকর বসু তুলে দিয়েছেন, আমিও আপনাদের সঙ্গে তুলে দিলাম। তবে কালীপ্রসন্ন সিংহের মহাভারত এবং বিবেক দেব রায়ের মহাভারত দুটোতেই অনেক ডিটেলে বর্ণনা আছে, এই পুরো বর্ণনাটা আছে, যে নারদ সমস্ত বললেন। সেটা অন্য এক সময় ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, কারণ ওগুলো ইন্টারেস্টিং, কিন্তু গল্প কিছু এগোচ্ছে না। ওগুলো জাস্ট জায়গার নাম, ওখানে কি হয়েছিল, এখন সেই জায়গাটা কোথায়, এভাবে আমরা কিছু একটা এটা আমরা পরে করতে পারি। আপাতত আমরা গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো গল্প এইভাবে এগোচ্ছে যে নারদের কথা শেষ হলো, তারপরে যুধিষ্ঠিরের ব্যাপারটা বেশ ভালো লেগেছে সব ভাইয়েদেরই, যে বাহ, তীর্থে গেলে এত কিছু হয়। তো ধৌম্যকে জিজ্ঞেস করেছে যে আপনি বলুন তো কোথায় কি তীর্থ আছে। তারপরে আবার ধৌম্যের একটা লিস্ট। তাও নারদ একটা জিনিস বলেছে যে দেখো, এই যে তীর্থের কথা বললাম, এত তীর্থের কথা বললাম, এইটায় যদি তুমি যাও, লোমসমুনি তো আসছেন, লোমসমুনি এদিকেই আসছেন তোমার দিকেই, তো যদি তুমি যাও তাহলে কিন্তু ফল অনেক লাভ হবে। এখান থেকে আরো বেশি ইন্টারেস্ট তৈরি হয় যুধিষ্ঠিরের। তারপর ধৌম্য একটা লিস্ট দেয়। তখন এর মনে হয় যে যুধিষ্ঠিরের মনে হয়, এবং অবশ্যই তার বাকি 3 ভাইয়েরও নিশ্চয়ই মনে হয়েছিল যে আমরা তীর্থ করতে যাব। এমত অবস্থায় লোমসমুনির আবির্ভাব। লোমসমুনি এসে বললেন যে আমি আসছি তোমাদের একটা দারুণ খবর দিতে। আমার মনে এরকম বলেছিলেন, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ, কোনটা আগে শুনবে, ওরকম টাইপেরই। হ্যাঁ, তো লোমসমুনি এসছেন। লোমসমুনি এসে বলেছেন যে শোনো, ইন্দ্রলোকে কিন্তু অর্জুন খুব বহাল তবিয়তেই আছেন, এবং অর্জুন কিন্তু মহাদেবের কাছ থেকে ব্রহ্মশীল নামক একটা অস্ত্র আবিষ্কার বলতে পেয়েছেন, বরদান হিসেবে পেয়েছেন। ওগুলোও পেয়েছে, বজ্র এবং দণ্ড, এবং যম, কুবের, ইন্দ্র সবাই মিলে ওনাকে অনেক অস্ত্র দিয়েছেন, এবং উনি খুব ভালো অবস্থায় আছেন। চিত্রসেন, যিনি বিশ্বাবসুর পুত্র, সেই চিত্রসেনের কাছ থেকে তিনি নৃত্য, গীত এইসব শিখছেন। এই মুহূর্তে তিনি ইন্দ্রলোকেই থাকবেন। এটা হচ্ছে ব্যাড নিউজটা। হ্যাঁ, এটা হলো এখনই আসছেন না, এই মুহূর্তে তিনি ইন্দ্রলোকেই থাকবেন। একটা বড় কার্য আছে, একটা মহৎ কার্য আছে, সেটা সম্পন্ন করে তোমাদের কাছে সে ফিরে আসবে, এটা ইন্দ্র বলেছেন। এবং ইন্দ্র তার সঙ্গে আরেকটা কথা বলেছেন, সুতপুত্র কর্ণ, যার এত নাকি সে বীর, ধনুর্ধর, মহাবল, কিন্তু আজকের দিনে এই মুহূর্তে অর্জুনের কাছে যা বল আছে, তো হি ইজ এ সুপিরিয়ার পাওয়ার। 16 আনার 1 আনাও নয়। হ্যাঁ, 16 আনার 1 আনাও অর্জুনের কাছে কর্ণ নয়। তো সুতরাং সেটা নিয়ে ভাবার চিন্তা নেই। আর ওই যে ওর কাছে যে ওই কবচ এবং দিব্যাস্ত্র আছে, ওই কুণ্ডল আছে, সেগুলো আমি হরণ করে নিয়ে নেবো বলছে। লোমশ বলল, এই ইন্দ্র এই কথাগুলো বললেন। হ্যাঁ, এবং এখানে আমার দুটো অবজারভেশন আছে। একটা হচ্ছে যে এই যে বললেন যে কি কি অস্ত্র রয়েছে, তার সাথে আবার এই আলাদা করে মেনশন করা যে নৃত্য, গীত ইত্যাদিতে পারদর্শী হয়ে উঠেছেন। আমার মনে হয় এটা একটা মানে কমপ্লিট ম্যান বলে না, ওরকম আর যে অস্ত্র ভালো জানে, এখন কিন্তু নাচে গানেও আমাদের ছেলে পারদর্শী, কাজে কোনো চিন্তা নেই, এরকমভাবে বলার একটা আমার মনে হয় যে আইডিয়া। তো এটা একটা আমার মনে হলো, এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন। যে কমপ্লিটনেসটা, ওই নৃত্যগীতটাও ইম্পর্টেন্ট, না হলে বলতেনই না লোমশ, মানে লোমশ না, ইন্দ্রই তো এটা বলে পাঠাতেন, এটা ইন্দ্রর জবানি অ্যাকচুয়ালি। আর এটাও বলেছে লাস্টে, তারপরে এই শেষ করেননি লোমশ বলেছেন, এইসব চিন্তা করো না, আমি কর্ণর কুণ্ডল ও কবচ আমি হরণ করে নেবো। আর এই যে লোমশ মুনিকে আমি এই বলে পাঠালাম, এই লোমশ মুনির সঙ্গে তোমরা তীর্থে যাও, তোমাদের ভালো হবে। যেটা বলতে আরেকটা সেকেন্ড পয়েন্ট তখন মনে পড়লো না, সেটা হচ্ছে যে কর্ণকে নিয়ে তোমাদের চিন্তা নেই, এটা বলার মানে হচ্ছে কর্ণকে নিয়ে চিন্তা ছিল, বাকি কারো কিন্তু নাম করে। হ্যাঁ, একদম, যে অর্জুন আমাদের মেইন এবং তার টক্করের একজনই আছে, সেটা হচ্ছে কর্ণ। তার মানে এই চিন্তাটা ছিল, তা না হলে পরে আর একেবারেই আলাদা করে বলবে। সেটা তো আমরা মোটামুটি বোধহয় অ্যাকসেপ্ট হলো যে কর্ণ সত্যি ওই লেভেলেরই বীর ছিল। কিন্তু এখানে একটা জিনিস আমি বলি, সেটা হলো কর্ণকে অনেকেই খুব হিরো করে দেখে, বাট যদি মহাভারতের হিসাবে বলা যায়,
অর্জুনের সঙ্গে প্রায় 2-3 বার কর্ণর যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে কর্ণ হেরে গেছে, বাজেভাবে হেরে গেছে। ঠিক আছে, সুতরাং এটাও সত্যি যে শ্রীকৃষ্ণ যখন কর্ণের রথের চাকা ডোবাতে হয়েছিল, কারণ কর্ণর বীরত্ব আছে, বাট সেটা এরকম না যে কর্ণ ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান অর্জুন ওয়াজ অলসো ভেরি পাওয়ারফুল। মোরাল তো ছিলেনই না, দ্রৌপদীর সাথে যখন হয়েছিল কর্ণই তো সবচেয়ে বেশি করেছেন। আসলে না, ওটা ওই সুতপুত্র বলে ওটার সাথে কাস্টিজমের পলিটিক্সটা মিশিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, সেটার মধ্যে ঢুকে আমাদের লাভ নেই। সেটার নিজস্ব ব্যাখ্যা আছে, পক্ষে বিপক্ষে, যেটা যার মনে হয়। তো মানে ওইভাবে কর্ণকে হিরো করার একটা চেষ্টা কিন্তু আছে। তো আচ্ছা, এবার ঘটনা হলো এই যে লোমশ বললেন, এবং লোমশ সব কিছু বলার পর বললেন, শোনো, ইন্দ্রের অনুরোধে আমি তোমাদের সঙ্গে তীর্থে যাব, সব ভয় একেবারে তোমার দূর হয়ে যাবে, আর তুমি একটা কাজ করো যুধিষ্ঠির, তুমি লঘু হও, তীর্থযাত্রার জন্য এত লোক থাকলে কিন্তু হবে না, তুমি শান্তিতে ভ্রমণ করতে পারবে, এই কথা অবধি বললো। ট্রাভেল লাইট। তারপর তো ইনি বললেন যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, রাক্ষস টাক্ষস কেউ ধরবে না বলেছে, তো যুধিষ্ঠির বলছে হ্যাঁ আমরা 4 ভাই এবার আমরা যাব। তাহলে এবার লঘু করতে যে হবে, কি করবে, ওরা 4 ভাই আর স্ত্রী তো যাবেই, সম্ভবত ধৌমও যাবে, লোমশ তো যাবেই। এবার যে নাগরিকরা ছিল, যারা ছেড়ে চলে এসেছিল হস্তিনাপুর, তাদেরকে বললেন, এবং যত ব্রাহ্মণরা সমস্ত এখানে তাঁবু গেড়ে বসেছিল তাদেরকে বললেন করহস্তে যে আমরা তীর্থে যাচ্ছি, আপনারা এবার নিজের গৃহে ফিরে যান। নাগরিকদের আর সাধুদেরকেও, মানে ব্রাহ্মণদেরকেও বললেন যে আমরা যাচ্ছি, আপনারা নিজেদের মতো থাকুন, এখানে তীর্থে আমরা সবাইকে নিয়ে যেতে পারবো না। কিন্তু এখানে একটা সুন্দর জিনিস সেখানে লেখা আছে, ওখানে আছে কিনা জানি না, হ্যাঁ, এখানে কিছু পয়েন্টস আছে যেখানে বলে দিচ্ছে যে কি কি কারণে তোমরা যাবে না। যে বলছে যে ব্রাহ্মণ ভিক্ষাভোজী, সে কিন্তু তার ঠান্ডা লাগবে, তার পথের যে শ্রম হবে সেটা সে নিতে পারবে না, সুতরাং তারা সম্পূর্ণভাবে নিবৃত্ত হন, এটা হলো প্রথমে বলে। তারপর বলে যারা মিষ্টভোজী, বিবিধ পক্কান্ন লেখা আছে, মানে মানে ওই আমার মনে হয় পক্ক খাবার, হ্যাঁ, যারা লেজ্জ পেয় মাংস প্রভৃতি খায় তারা নিবৃত্ত হন। যারা পাচকদের পেছনে পেছনে থাকেন, এই কী রান্না হলো দেখি এরকম করতে থাকেন, তারাও যাবে না, একদম প্রপার। যাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের তো হয়ে গেছে ভাই, তোমাদের আর আমাদের সঙ্গে যাওয়ার দরকার নেই বলে ওদেরকে বলে তোমরা চলে যাও। তারপর বলে যে সকল পুরবাসী আমাদের পেছন আমাদের রাজভক্তির বসে এসছো, এবং রাজভক্তির বসে এসছে মানে কি, তার দাবি কি, মানে তার আশাটা কি রাজার থেকে, যে রাজা তাদের একটা বেসিক বৃত্তি দেবেন, একটা বেসিক টাকা পয়সা দেবেন, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। তো বলছে দেখো, এখন আমি রাজা না, ধৃতরাষ্ট্র হলো রাজা, তুমি ধৃতরাষ্ট্রর কাছে যাও, ধৃতরাষ্ট্র তোমাদের বাকি ব্যবস্থা করে দেবে, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। আর যদি তিনি না দেন, যদি বাই চান্স তিনি না দেন, তাহলে তুমি পাঞ্চাল রাজার কাছে চলে যেতে পারো, ওনাকে আমার কথা বললে উনি নিশ্চয়ই দেবেন, মানে তোমাদের চিন্তা করতে হবে, তোমরা চলে যাও। তো প্রচুর লোকজন দুঃখিত বক্ষিত হয়ে হস্তিনাপুর চলে গেল। ধৃতরাষ্ট্র তাদের, কিন্তু এখানেও লেখা আছে ধৃতরাষ্ট্র কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে, হয়ে গেল। এবার তারপর চলো, তারপর এর আগে একটা ব্যাপার আছে, এই পার্টটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার। না, এখানে এই ক্রিটিক্যাল ভার্সনটাতে নেই এই পার্টটা। এখানে আরেকটা, তার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। লোমশের সাথে যখন কথা হচ্ছে যে তুমি তীর্থে যাবে, তখন লোমশ বলেন যে দেখো কৌরবরা, তোমাদের একটা কথা বলি, যারা মিথ্যে কথা বলে, যারা খারাপ কাজ করে, যাদের মাথায় দুষ্টু বুদ্ধি আছে বেসিক্যালি, তাদের কিন্তু তীর্থযাত্রা হয় না। এটা কিন্তু ইন্টারেস্টিং লাগলো। যেতে তো পারবেই, ঘোড়া নিয়ে পৌঁছে গেল, কিন্তু তার তীর্থটা হবে না, কারণ তীর্থ করা মানে সেখানকার পুণ্যটা পুরোপুরিভাবে নেওয়া। এদের তীর্থ হবে না মানে হচ্ছে ওই পার্টটা তুমি পাবে না। হ্যাঁ, তুমি যেতে তো পারোই, ভ্রমণ মানে কি বলবো, একজন ট্যুরিস্ট হিসেবে তুমি যেতে পারোই, মানে কাশী সবাই যেতে পারে, কিন্তু কাশী গিয়ে তীর্থ করা লোকের হবে। হ্যাঁ, আমি চলে গেলাম কেদারনাথ বদ্রীনাথ গিয়ে তীর্থ হয়ে গেল, হবে না। মিথ্যে কথা বললে আর উল্টো পাল্টা করলে পরে তীর্থ হবে না। এটা একটা ইন্টারেস্টিং আমার লাগলো। বেশ। তো এবার তুই যেটা বললি, এবার সবাই চলে যাওয়ার পর দেখলো যে কিছু সাধুরা, ব্রাহ্মণরা, কাম্যক বনের সাধুরা এরা আছে। এরা গিয়ে যুধিষ্ঠিরকে বললেন দেখুন,
আমাদের তীর্থে যাবার খুব ইচ্ছে, কিন্তু রাস্তাঘাটে যা রাক্ষস ইত্যাদি রয়েছে, বন্য জন্তু রয়েছে, এদের ভয় আমরা তো তীর্থে কোনোদিনও যেতে পারবো না। আপনারা তীর্থে যাচ্ছেন, আপনাদের সাথে যদি লেগে পড়ি তাহলে আমাদেরও তীর্থটা করা হয়ে যায়, তা না হলে জীবনে আমাদের আর তীর্থ হবে না। এবার আপনি বুঝুন কি করবেন। হ্যাঁ, তো যুধিষ্ঠির বললেন আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলুন। না উনি আপনারা আবার ধৌমকে কি বললেন, স্যার বলছে যাবে এরা, তো কি করবো। ধৌম বললো ঠিক আছে, লোমসের সঙ্গে একটু পরামর্শ হলো, বললো ঠিক আছে তোমরা চলো আমাদের সঙ্গে। চলো। এবার গিয়ে ধৌম বললেন যে না, এরা স্নান টান করলেন, তখন সব ব্রাহ্মণরাও বললেন যে মন থেকে পবিত্র হও। হ্যাঁ, মন থেকে পবিত্র হওয়াটাই ঈশ্বরের আসল মানে ওই ভক্তি আর শ্রদ্ধা করা। শরীর পবিত্র করাটা একমাত্র মানুষের মনুষ্য লোকের ব্যাপার, মন পবিত্র করাটাই আসল। তো এসব বলে তারা তো রওনা দিলেন। এবার অগ্রহায়ণ মাসের পূর্ণিমাতে পুষ্যা নক্ষত্র যোগে তারা বেরোলেন ব্রাহ্মণদের সঙ্গে তীর্থ করতে। আচ্ছা, পাণ্ডবগণ ওই মানে তীর্থযাত্রার জন্য পারফেক্ট টাইপের একটু জামা কাপড় পরলেন, একটু জটা ধারণ করলেন, আর অভেদ্য কবচ আর অস্ত্র নিলেন, কারণ রাস্তাঘাটে তো অনেক প্রবলেম আসতেই পারে। রাজাদের ব্যাপার, 14টা রথ তো যাবেই, এটা তো কমই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এবার তো এই সবচেয়ে ইন্টারেস্টিং গল্পটা একটা পার্ট আমি বলি, তারপর তো তুই বল। তো এবার তারা নৈমিষারণ্য, প্রয়াগ বলতে আজকের প্রয়াগরাজের কথা মনে হতে পারে, তীর্থ দর্শন করে তারপর অগস্ত্যের যে আশ্রম আছে, অগস্ত্য মুনি অগস্ত্যের আশ্রম মণিমতি পুরীতে তারা গেলেন। হ্যাঁ, এখানে মানে আছে, এবার যেখানেই ওরা যাচ্ছে সেখানে পুজো টুজো করার পরে যাই করুক, তীর্থ করার পরে গাইডের মতন বলছে যে এখানকার কেন এটা ফেমাস। হ্যাঁ, এটা কেন এটা ফেমাস, এই যে এখানে এসছো তো জানো এখানে কি হয়েছিল, এরকম বহু গল্প বলছে। তো ওখানে কয়েকটা গল্প নেই, এখানে কয়েকটা গল্প নেই, সব মিলিয়ে যেমন গয়া ঘোড়ার একটা গল্প আছে। কিরকম গল্পটা? যেমন গয়ার একটা গল্প আছে, সব জায়গারই আছে, গয়ার গল্পটা এখানে আছে। সেটা হচ্ছে ওখানে এক গয়া বলে রাজা ছিলেন, তিনি বিরাট দানবীর ছিলেন। তো এখানে উনি এমন দান করেছেন যে সবাই পাওয়ার পরে তারপরে চিৎকার করা হচ্ছে যে আরও 25টা পাহাড়ের মতন খাবার এবং জিনিসপত্র রাখা আছে, কে নিতে পারো, লোক ছিল না। এরকম স্টোরি আর কি। সেটা হচ্ছে গয়ার গল্প। আচ্ছা, তারপরে এবার অগস্ত্যের এখানে এসে তারপরে গল্প অগস্ত্যর এখানে এসছে বলে এটা হলো অগস্ত্য মুনির আশ্রম। কিন্তু এইটা কিন্তু এরকম ছিল না। এক সময় অনেক আগে, এক সময় ইলবল আর বাতাবি নামে, বাতাবির কথা পরে আসছি, ইলবল নামে একটা দৈত্য ছিল। সে একদিন এক ব্রাহ্মণের কাছে গিয়ে বলে, আমার না একটা ইন্দ্রের মতো পুত্র চাই, আপনি আমায় দিন। তো ব্রাহ্মণ বলেছে, তুমি হঠাৎ করে এসে আমার ইন্দ্রের মতো পুত্র চাইছো, তুমি কে? আমি ইলবল, আমি দৈত্য। ও বলে না ওইসব আমি দিতে পারবো না, যাও, বলে ভাগিয়ে দিয়েছে। ইলবলের গেছে মাথাটা গরম হয়ে, বলছে এই ব্রাহ্মণ আমাকে একটা জিনিস চাইলাম দিল না, এই ব্রাহ্মণ আর পুরোহিতদের শেষ করে দেবো। কি করে? তোর ভাইকে রেখেছে, বাতাবি কাম হেয়ার। বাতাবি হলো ওর ভাই, দুজনেই হলো মানে দৈত্য। আর এদের দুজনেরই মায়া বল ছিল। তো মায়া বলে এই বাতাবিকে ছাগল বানিয়েছে, পুরোহিতদের ডেকেছে, বলেছে স্যার ভালো মটন আছে, খাবেন? তো পুরোহিত বলেছে হ্যাঁ নিশ্চয়ই খাবো। রান্না করেছে সুন্দর করে, তারপর খাইয়েছে, মাংস রান্না করে খাইয়েছে। যেই খেয়েছে সঙ্গে সঙ্গে বাইরে থেকে বলেছে বাতাবি বাইরে এসো। পেট ফুরে বাতাবি বেরিয়ে এসছে। সারপ্রাইজ। এই জন্যই না তারপরে এসে ব্রাহ্মণদের এসে মাটন ফাটন খাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, একদম মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে, কি জানে বাতাবি খেলাম কিনা। হ্যাঁ, এসব অনেক ওদের সাথে আগেও হয়েছে না একবার, ওই যে শুক্রাচার্যের ওখানে একই কেস খেয়ে মাংস কেটে খাইয়ে দিল। হ্যাঁ, তারপরে বের করে এনেছে যখন পুরোটা একেবারে শেষ। হ্যাঁ, তো যাই হোক বেরিয়ে এসছে, এবং এই করে করে এরা মানে ব্রাহ্মণ মেরেই যাচ্ছে। মানে ওদের মোটামুটি একটা মানে কি বলবো, একটা ব্যবসা চলছে আর কি ব্রাহ্মণ। পরে এটা মনিটাইজ করতে শিখে গেছে। এবার তারপর কি হচ্ছে, ব্রাহ্মণদের কাছে যত ধন ছিল, তাদেরকে মারছে, তাদের সমস্ত ধন সম্পত্তি এরা নিয়ে নিতে থাকে এবং নিজেরা বিরাট ধনী হতে থাকে। এইটা চলছে অনেক দিন ধরে। কেউ সাহস পাচ্ছে না, কারণ কোনো ব্রাহ্মণকে এরকমভাবে করছে, কেউ আর সাহস পাচ্ছে না ব্যাপারটা ওর অব্দি পৌঁছতে। এদিকে অগস্ত্য মুনি বলে একজন আছেন, এই যেখানে তুমি আছো দাঁড়িয়ে, সেটা হলো অগস্ত্য মুনির আশ্রম। এই অগস্ত্য মুনি
একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো অগস্ত্যমুনির একটা বিন্ধ্য পর্বতের গল্প আছে, পরে আসবে, ওটাও মজার। অগস্ত্যমুনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো হঠাৎ দেখে গর্তের মধ্যে তার পিতৃপুরুষগণ সব মানে উল্টো দিকে ঝুলছে। তো বলছি, কি আপনারা এরকম অবস্থায় কেন? বলছে, দেখো আমাদের তো বংশ লোপ পাবে, কারণ তুমি আমাদের একমাত্র বংশধর, তুমি তো বিয়ে করছো না, তো আমাদের বংশ লোপ পালে আমরা ওই মানে ওই কষ্টে ওই দুঃখে আমরা এইভাবে আছি এবং আমরা যেতেও পারছি না। এটা কিন্তু কমন, আমাদের আগে আগেও একবার ছিল। আদি পর্বে জরৎকারু সেম ব্যাপার। কিভাবে সেও আটকে পড়েছিল একেবারেই। তো তখন পূর্বপুরুষ এরকম উল্টো গর্তে মানে উল্টো লটকে থাকতেন। হ্যাঁ, তো এবার উল্টো ঝুলে আছেন। তো বললো যে, দেখো তোমার একটা সৎ পুত্র যদি না হয় তাহলে আমাদের কিন্তু কিচ্ছু করার থাকবে না, আমরা নরক বাস হবে আমাদের, এরকমভাবেই থেকে যাব, আমাদের একটু উদ্ধার করো। তো এবার অগস্ত্য বলে, নিশ্চিন্ত থাকুন, আমি যাচ্ছি, আমি দেখছি কীভাবে কী করা যায়। তো যথারীতি কী করা যায়। তো এবার অগস্ত্যমুনি তো ঠিক আছে, আর বিয়ে টিয়ে করে একটা সংসার পাতবো এরকম একটা মেয়ে খুঁজে পাচ্ছেন না। চতুর্দিকে ওনার সমস্ত করে উনি একটা বিবাহযোগ্যা ওনার পছন্দের একটি নারী পাচ্ছেন না। কি করেন? তো উনি একদিন ঘুমিয়ে ভাবছেন, আচ্ছা লেটস ডু সামথিং, যে সমস্ত প্রাণীর যে শ্রেষ্ঠ অংশগুলো আছে সেগুলো মিলে একটি নারীর কল্পনা করা যাক। এরকম কল্পনা করে সে একটি অতীব সুন্দর এবং গুণবতী, অবশ্যই কারণ প্রত্যেকটা প্রাণীর বেস্ট অর্গানসগুলো তাকে দেয়া হয়েছে, গুণবতী এবং ভালো এক নারীর কল্পনা করলেন। তাকে এবার বিদর্ভরাজের মহিষী মানে রানীর গর্ভে তাকে প্রতিস্থাপন করলেন। তো এবার সেখানে জন্ম নিলেন লোপামুদ্রা। সৌদামিনীর ন্যায় সুন্দর নাকি এই কন্যা? তার নাম লোপামুদ্রা। তারপর কি হলো? লোপামুদ্রা তো বড় হয়ে উঠছে। এবার যখন বিবাহযোগ্য হয়ে গেছে, এত গুণবতী রূপবতী, অবভিয়াসলি প্রচুর সম্বন্ধ আসার কথা, কিন্তু কেন যেন এর কোনো সম্বন্ধ আসছে না। তো রাজাও একটু চিন্তায়, কি ব্যাপারটা কি এরকম, সবাই বলে যে এর মতন হয় না, কিন্তু এর বিবাহের জন্য তো এগিয়ে আসছে না। আসলে তো অগস্ত্য আছে পেছনে, অগস্ত্য তাকে বিয়ে করবে। তো অগস্ত্য একদিন এসে উপস্থিত হয় রাজমহলে, এসে বলে যে মহারাজ ওরা মেয়েকে বিয়ে করবো। তো এবার বিদর্ভরাজের ব্যাপারটা একদমই পছন্দ হয় না, যে মানে নাও করতে পারছে না, অগস্ত্যের মতন একজন এসে বলে ফেলেছে, কিন্তু এর চালচুলো নেই, প্রথমত সেই বৃত্তশালী নয়, আমার মেয়েটা একটু কষ্টেই থাকবে বোধহয়, কারণ রাজকুমার রাজা এরকম পেতে পারতাম। তো কিন্তু ভয়ের বশবর্তী, মানে ভয়ই পেয়েছে, একরকম সাপ দিয়ে দেবে, ভয় পেয়েছে। বলছে কুন্তির ক্ষেত্রেও এরকম ছিল, কিন্তু কেসটা অনেকটা ভীষ্ম গিয়ে যখন ওরকম করে, তো বিয়ে হয়ে গেছে লোপামুদ্রার সাথে অগস্ত্যর। এরও ইচ্ছা ছিল না লোপামুদ্রা, হ্যাঁ, মানে আসলে রাজা এবং রানী যখন খুব দুঃখের মধ্যে ভাবনা চিন্তা করছেন, তখন লোপামুদ্রা এসে বলেন যে আপনাদের চিন্তা নেই, আমি বিবাহ করে নিচ্ছি অগস্ত্যকে, বাকিটা আমি দেখছি। কিন্তু যদিও আমার ইচ্ছা নেই, একরকম জোর করেই তো বিয়ে করা। তারপরে তো বিয়ে হলো, এরা এবার বিভিন্ন জায়গায় ঘুরে টুরে, এবার তো ব্যাপারটা হচ্ছে যে বিয়েটাকে তো কনজিউমেট করতে হবে। গেলেন অগস্ত্য, নিজে মানে ওর বাড়িতে নিয়ে গেলেন এবং স্ত্রীর সাথে যখনই উনি কাছাকাছি আসতে যাবেন, লোপামুদ্রা বললেন 1 মিনিট, যে প্রবলেমটা হচ্ছে সবই ঠিক আছে, আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, সবই ঠিক আছে, কিন্তু আমার খাটটা আমার বড় প্রিয়। ওরকম একটা খাট না হলে পরে আপনার মতন একজন মুনি ঋষির সাথে আমি মিলিত হব, এটা আমি ভাবতে পারছি না। অগস্ত্য বলেন, এটা কী কথা হলো? আমি ব্রাহ্মণ, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, ওরকম একটা বিদেশি খাট আমি কী করে আনবো? মানে এরকম ভেরি কস্টলি জিনিসপত্র, সোনা রাজমহলের খাট, তো আমি পারবো না। লোপামুদ্রা বলেন, না, তাহলে কিন্তু আপনি যেটা চাইছেন, আমাদের বিয়েটা কনজিউমেটই হবে না। তারপর কি হলো? বলছে, দেখো তোমার বাবার কাছে যে টাকা আছে সে টাকা আমার কাছে নেই, কিন্তু তুমি যখন এত কিছু বলেই দিলে, আমার তো প্রধান উদ্দেশ্য হলো আমাদের পিতৃপুরুষদের মুক্তি দেওয়া। সেক্ষেত্রে তো আমাদের এই জিনিসটা না হলে তো আমাদের বংশই তৈরি হবে না।
তো তখন বলে যে আমি একটুখানি ধন সম্পদ মানে টাকা অ্যাকচুয়ালি আমার দরকার, সে টাকার জন্য আমি বিভিন্ন জায়গায় যেতে পারি, দেখি কিভাবে কারো ক্ষতি না করে টাকা জোগাড় করা যায়। প্রথম যায় একজন সুতুরবা রাজার কাছে যান, রাজা সুতুরবার কাছে যান এবং বলেন যে আমার একটু টাকা পয়সা লাগবে, তো আপনি একটু টাকা পয়সা দিন, কিন্তু এমনভাবে দেবেন যাতে অন্যের ক্ষতি না হয়। তো বলছে স্যার অন্যের ক্ষতি তো আমি জানি না, মানে কি হবে, এই হলো আমার ওপেন বুকস, হ্যাঁ আপনি বুকস দেখে নিন, আপনার যা নেওয়ার আপনি নিয়ে নিন, আপনার যা নেওয়ার আপনি নিয়ে নিন, আমার কিন্তু বেসিক্যালি আয় আর ব্যয় এক, এটা আপনি চাইলে চেক করে নিতে পারেন। তো অগস্ত্য বলে দেখে তো সত্যি তো তাই, এর আয় আর ব্যয় এক, তা আমি যদি এটা নিয়ে নিই তাহলে তো এর ক্ষতি হয়ে যাবে, শুধু এর ক্ষতি হবে না, তার সঙ্গে পুরো ইকোসিস্টেমটার ক্ষতি হয়ে যাবে, না এটা তো সম্ভব না। তারপর সে আরও দুজনের কাছে যায়। আচ্ছা, অগস্ত্য আমাদের এই রাজার সঙ্গেই যায়, সুতুরবার সঙ্গেই যায়। সুতুরবার সঙ্গে নিয়ে বলে যে ব্রদ্ধষ্ণ আর ত্রসদস্যু বলে রাজার কাছে যায়, তারাও কিন্তু একই কথা বলে যে স্যার দেখে নিন আমাদের কিন্তু আয় ব্যয় এক, অ্যাকাউন্টস দেখে নিন, আমাদের আয় ব্যয় এক, কোনো উদ্বৃত্ত কিন্তু আমাদের কাছে নেই। তো এবার অগস্ত্য বলছে আরে তোমরা কিছু একটা অপশন দাও আমাকে, তোমরা রাজারা বলছো তোমাদের কাছে টাকা নেই, তো আমি কি করব? বলছে দাঁড়ান একটা উপায় আছে। বলছে কি উপায়? ইলবল বলে যে দস্যুটা বা দানবটা মানে দৈত্যটা আছে, তার কাছে কিন্তু অনেক টাকা, হ্যাঁ, এবং সে আজকাল যা করছে তাদের টাকা তো করেইছে, তার সঙ্গে ব্যাপারটাও খুব খারাপ করছে, ব্রহ্মহত্যা হচ্ছে, বাজে হচ্ছে ব্যাপারটা। তো একটা কাজ করুন, চলুন ওর কাছে গিয়ে দেখা যাক। তো এবার 3 রাজার সঙ্গে ইলবলের কাছে গেছে রাজা। অগস্ত্য আবার বলেছে আচ্ছা ব্রহ্মহত্যা হচ্ছে বলে সবাই কেউ যায়ও না ওর কাছে আর কি। হ্যাঁ যায় না, অগস্ত্য বলেছে যে চিন্তা নেই, হাম হ্যাঁ না। তো এবার রাজারা ব্যাকুল হয়ে গেছে, তো ইলবল বলছে আরে আরে আসুন আসুন, অগস্ত্যকে দেখেছেন আসুন, এরকম কান্তি লাগছে ব্রাহ্মণ না, আসুন আসুন বলে ঢুকিয়েছে। ঢোকার পর রাজারা হঠাৎ করে দেখছে বাতাপি মেষ হয়ে গেল। মেষ মানে ভেড়া হয়ে গেল। ইলবলটাকে কাটলো, কেটে অতিথিদের সেবার জন্য রান্না বান্না করলো খুব সুন্দর করে। অগস্ত্য বললেন, রাজারা বলছে আরে স্যার আপনি দেখলেন না, এটা কিন্তু বাতাপি মেষ হলো। বলছে তোমরা চিন্তা করো না, আমাকে খেতে তো দাও, তারপর আমি দেখছি। প্রধান আসনে বসলেন অগস্ত্য। ইলবল তাকে দারুণ হাসে, স্যার মাংস ভালো করে রান্না করেছি খান বলে দিয়েছে। অগস্ত্য মাংস খেয়েছে আর ইলবল বসে বসে দেখেছে, খাও খাও আমি তো আছি মনে মনে ভাবছে। যেই হয়েছে শেষ, ইলবল বলছে বাতাবি বাইরে এসো। ঠিক এরকম একটা পজ, বাতাবি বাইরে এসো, সারা এখানে লেখাও আছে, মানে সমস্ত যতবার ডাকে ততবার সব শান্ত, কিচ্ছু শোনা যাচ্ছে না। এবার হঠাৎ করে বলে অগস্ত্য বলে শোনো না, তখন এটা অদ্ভুত ব্যাপার, এখানে লেখা আছে বজ্রর মতো সাউন্ড করে, হ্যাঁ বজ্র মেঘের মতো সাউন্ড করে অগস্ত্যর অধোদেশ থেকে বায়ু নির্গত হয়, যাকে বাংলায় বাতকম্য বলে, হ্যাঁ সেটা তিনি করে ফেললেন। আর করে ফেলার পরে তাকাচ্ছে, ও বলছে বাতাবি, বলছে সে তো আর এই পৃথিবীতে এক্সিস্ট করে না, তাকে আমি হজম করে শেষ করে দিয়েছি, দেখলে না? তো বলছে হ্যাঁ এবার কি হবে, মানে বেসিক্যালি একটু গ্যাস ফর্ম হয়েছে, হ্যাঁ মানে গ্যাস হয়ে গেছে ভেতরে গিয়ে গ্যাস হয়ে গেছে, ভালো মাটন না আর কি, না ভালো মাটন না, এবং তার সঙ্গে হজম হয়ে গেছে, হজম করে ফেলেছে কিন্তু ওই আর কি। তো এবার তারপর সবাই মিলে ইলবল বলছে আরে আরে আমাকে মারবেন না, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি তো জানতাম না আপনি এত বড় লোক, তো আমাকে একটু বলুন আপনাকে কি করতে, আমাকে কি করতে হবে। বলে দেখো মেজরলি আমার যেটা ইন্টেনশন ছিল তোমার কাছে আসার, সেটা হলো টাকা। সেই টাকা যদি তুমি দিতে পারো তাহলে আমি, মানে টাকা দিতে পারো না, টাকা তো তোমাকে দিতেই, মানে আমি টাকার জন্য এসেছি, তো তুমি আমাকে টাকা দাও। বলছে কিন্তু কারো ক্ষতি না করে, হ্যাঁ কিন্তু কারো ক্ষতি না করে, এটা বলেছ। আর বেসিক্যালি এটাও পয়েন্ট যে ওরা তো এটা পুরো
মানে লুণ্ঠিত ধন। হ্যাঁ এবার সেটা তো ক্ষতি হবে না ওটা নিলে কারো। ইলবল তো মানুষ হিসেবে খুব একটা ঠিক না। ইলবল বলছে দিতে পারি, কিন্তু আপনি যদি গেস করতে পারেন যে আমি এক্স্যাক্টলি কি দিতে মন করছি, মনের মধ্যে কি চলছে, মানে থট রিড যদি করতে পারেন তাহলে আমি দিতে পারি। তো ও তো জানতো না, অগস্ত্য তো এমনি এমনি মানে বাই ডিফল্ট এরা মেন্টালিস্ট হয়। হ্যাঁ, এরা পুরোটা পড়তে পারে। বলে হ্যাঁ তুমি যেটা করতে চাও সেটা হলো এই রাজাদের প্রত্যেককে তুমি 10,000 গরু দিতে চাও আর 10,000 স্বর্ণমুদ্রা দিতে চাও, আর আমাকে ঠিক এর ডবল, মানে এটা তুমি আমাদের দিতে চাও, তাই তো? 20,000 গরু, আর তুমি দিতে চাও হলো 20,000 গরু আর 20,000 স্বর্ণমুদ্রা। আর তাছাড়া একটা দারুণ সুন্দর দেখতে রথ দিতে চাও, আর একটা অশ্ব দিতে চাও আমাকে। এটাই চাও তো? এটা না আমার মানে এই পড়ার পরে আমার মনে হলো এটা একটা ওরকম হচ্ছে আর কি ব্যাপারটা, যে অগস্ত্য তার টাকার দরকার, সে ভালো লোক, ধরা যাক সরকার এরকম টাইপের। তো এবার তার টাকা লাগবে কোনো একটা কাজের জন্য, কোনো একটা প্রজেক্টের জন্যে। তো সে সমস্ত বিজনেসম্যানদের কাছে গেছে। রাজা মানে আজকের দিনে তো বড় বিজনেসম্যান, তারা বলছেন দেখুন তো আমার ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট সমস্ত দেখে নিন, সবই তো ট্যাক্স দেয়াই আছে। এবার আপনার যদি মনে হয় আইটি রেড হচ্ছে ধরা যাক, তা নিয়ে যা আমি এক্সট্রা আনঅ্যাকাউন্টেড ফন্ড নিয়ে নিন। বলছে না এটা তো হবে না, বৈধ পথে নিতে হবে। বলে অবৈধ একজন বিজনেস করে যাচ্ছে ওখানে, ইল্লল বলে, তো ওখানে গিয়ে আপনি দেখুন। তারপরে ওদের আইটি রেডের মতন হয়েছে একটা। তারপরে অগস্ত্য দেখা যায় প্রচুর আনঅ্যাকাউন্টেড মানি, বলছেন যে কততে সেটেল করবে। হ্যাঁ, বলছে তো উল্লাল বলছেন আমি যা ভাবছি সেটা যদি আপনি গেস করতে পারেন তাহলে নিন। বলছে হ্যাঁ তুমি তো ভাবছি মোটামুটি 20%, এরকম একটা হয়েছে। আরেকটা জিনিসও এখান থেকে বের করা যায়, সেটা হলো ইলবল অগস্ত্য টাকা চাইছে, কোনটা বললে মানে কত টাকা দেব কিভাবে আমি জানবো অগস্ত্য কি চায়? তার চেয়ে উনি বলুক। হ্যাঁ, ডিমান্ড आप ही रखिए सर। হ্যাঁ, ডিমান্ড आप ही रखिए, आप बोलिए ना क्या चाहिए। বলে ও বলে এই বলার পর বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা আমি এটাই ভাবছিলাম। আদৌ ওটা ভাবছিল কিনা জানি না, বাট বলেছিল এটাই ভাবছিলাম। দুঃখিত মনে কিন্তু দেয়। হ্যাঁ, মানে আমরা একটু মজা করলাম, কিন্তু বেসিক্যালি বলতে চাইলাম যে নেগোসিয়েশনটা তো এরকম, নেগোসিয়েশন কীরকম হয় তার একটা মডেল তো এটা। হ্যাঁ হ্যাঁ, একদম একেবারেই এটা আমি এর ভেবে দেখেছি। আমিও যখন আমাকে কেউ কত টাকা চাই, বলে আপনি কত টাকা দিতে পারবেন সেটা বলুন, কারণ আমি যে টাকাটা যদি বলে যে না না এরকম কোনো ব্যাপার নেই, তখন আমি একটা টাকা চাইবো। কারণ একটা বেসিক্যালি আমি যখন কাউকে এটা জিজ্ঞেস করি, সেও বলে তোমরা কিরকম বাজেট ভাবছো। হ্যাঁ, এই ব্যাপারটা এরকমই। যাই হোক, তো তারপর সমস্ত ধন নিয়ে অগস্ত্য নিজের আশ্রমে এলেন। খাট কিনলেন, তিনি শয্যা কিনলেন, শুধু শয্যা না, আভরণ কিনলেন, একটা সুন্দর মানে ড্রেস, সুন্দর খুব সুন্দর একটা ডে নাইট টাইপের একটা ব্যাপার। মানে ঘরে রঙও করিয়েছেন ভেতর থেকে। তিনি শয্যা কিনলেন, আভরণ কিনলেন, তারপর কিনে তিনি গেলেন এবং যথারীতি দেখলেন আমাদের লোপামুদ্রার সঙ্গে তার ওই সময় তো লোপামুদ্রাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি চাই? 1,000 পুত্র। তুই যতটা রোম্যান্টিক যতক্ষণ ধরে বলছিস, অ্যাকচুয়ালি কিন্তু অতক্ষণ ধরে নেই মহাভারতে, ব্যাপারটা অতটা রোম্যান্টিক নয়। আরে না, রোম্যান্টিক না হলেও ব্যাপারটা তো মানে আমি তো আমার মতো করে দেখবো না। এবার তো তারপরে যাই হোক, তারপরে হচ্ছে উনি বললেন 100 পুত্র চাও না 1,000 পুত্র চাও, নাকি 100 পুত্র চাও, নাকি এমন একটা পুত্র চাও যে একটা দারুণ মানুষ হবে, 1,000 পুত্রের সমান হবে, গুণবান। তো তারপরে সে এক পুত্রের জন্ম তো হয়। ও হাসছে, তার কারণ আছে। এই পুত্রে প্রথমত বলেছে সহস্র পুত্রের চেয়েও শ্রেষ্ঠ পুত্র। এরকম একটা পুত্র হলে তার একটা নামটা তো ঠিক করে দেবে। এরা নাম দিয়েছে দৃঢ়স্যু, উচ্চারণ করতে পারছে না, দ্বিধাস্যু, এটা দৃঢ়স্যু এখানে। এবার এটা একটা নাম উচ্চারণ করতেই পারছি না। এনিওয়েজ এটা এগুলো মজাই। না বাবা মারা সবসময় এখনো এটা চলে আসছে, সবসময় যে ভালো নাম রেখে ফেলতে পারে না না, একেবারেই না। আমার নাম প্রথমে কি রেখেছিল সেটা নাই বা বললাম, সেসব সুপ্রিম নলেজে আমাদের কোনো কাজ নেই। বললাম এই পুত্র তারপরে খুবই বেদজ্ঞ এবং হয়। তো এই উপাখ্যান শেষ হলো।
তো এই উপাখ্যান বাতাবির গল্প শেষ করে লোমশ মুনি বললেন যে এইভাবেই কিন্তু অগস্ত্য মুনি বাতাবিকে, আর বাতাবি কিন্তু প্রহ্লাদের বংশজাত দৈত্য, হ্যাঁ, তো সেই বাতাবিকে বিনষ্ট করেছিলেন। এই হলো তার আশ্রম। দেখো এখানে একটা অদ্ভুত সুন্দর লাইন লেখা আছে, আমি লাইনটাই পড়তে চাই। লিখেছে, এই পুণ্য সলীলা ভাগীরথী পতাকার ন্যায় বায়ুতে আন্দোলিত এবং পর্বতশৃঙ্গে প্রতিহত হয়ে শিলাতলে নাগিনীর ন্যায় নিপতিত হচ্ছেন। কি বিউটিফুল লাইন বলতো। বাংলাতেই এত সুন্দর লাগছে, সংস্কৃত জানলে পরে ওটা নাকি আরো সুন্দর লাগবে। বিউটিফুল লাইন, মানে আমি এই কয়েকটা লাইন আছে যেগুলো আমার সত্যি পড়তে খুব সুন্দর লাগে। ইনফ্যাক্ট ওনার মানে কালীপ্রসন্ন সিংহের সংস্কৃতটা তো, বাংলাটা তো সংস্কৃতের মতোই, সেটা খুব কঠিন বাংলা, কিন্তু মানে ওটা পড়া একটু সময় লাগে পড়তে, কিন্তু আমার মনে হয় উনিও খুব দুর্দান্ত অনুবাদ করেছেন রাজশেখর বসু। তো যাই হোক, এবার এই বলেছে এই যে নদীটা, এই ভাগীরথী নদী এই সামনে দিয়ে বয়ে চলেছে, তোমরা এই নদীতে নেমে অবগাহন করো, তাহলে তোমাদের পুণ্য হবে। তারপর পরশুরামের কথা এখানে একটা আছে, ওটা বলে দিয়ে শেষ করে ওই ভার্সনে পরশুরামের আছে, এখানে কিন্তু এরপরে ওই দধিচির গল্পে চলে যায়, দধিচির গল্পে চলে যাচ্ছে। দধিচির গল্পটা আমরা পরে যাবো, পরের দিনে আমরা করবো, কারণ দধিচির আশ্রমে যায় তখন দধিচির গল্পটা বলে। দধিচির গল্পটা বলে, এখানে যেটা গল্পটা বলে সেটা হলো পরশুরামের যে দর্পচূর্ণর কথা আমরা রামায়ণে শুনেছি, সেই কথা এখানে বলে যে ভৃগুতীর্থে এসে, ভৃগুতীর্থ সেখানে এসে লোমশ বলেন যে পুরাকালে রামরূপে বিষ্ণু যখন পরশুরামের দর্পচূর্ণ করেছিলেন, তো তখন তিনি প্রচণ্ড দুঃখিত, ভীত, সন্ত্রস্ত হয়ে মহেন্দ্র পর্বতে গিয়ে বাস করা শুরু করেন। 1 বছর পর তার পিতৃগণ, তার যে মানে পিতৃগণ বলতে তার যে গার্জিয়ানস, তারা গিয়ে বলেন যে এইভাবে আছো এখানে, তো এটা কিন্তু প্রথম কথা হলো তুমি কিন্তু বিষ্ণুর সঙ্গে যেটা করেছো, মানে বিষ্ণুর সামনে গিয়ে তোমার অহংকার দেখানোটা একেবারেই ঠিক হয়নি, এটা হলো প্রথম কথা। আর এবার তুমি একটা কাজ করো, তুমি দীপ্তোদ বলে একটা তীর্থ আছে, সেখানে যাও, সেখানে সত্যযুগে তোমার যে প্রপিতামহ, মানে তোমার যে মানে ফোরফাদার ভৃগু তপস্যা করেছিলেন, মানে এই যে তীর্থ, এখানে ভৃগু তপস্যা করেছিলেন, সেই তীর্থে যদি পবিত্র বসুধা নদীর জলে তুমি স্নান করো, তাহলে তোমার পূর্বের তেজ আবার ফিরে আসবে। এই যে দর্পচূর্ণ হয়ে তুমি এরম হয়ে গেছো, এটা আবার ঠিক হয়ে যাবে। পিতৃগণের মানে কি বলবো, আজ্ঞা পেয়ে, পিতৃগণের উপদেশে বা আজ্ঞা পেয়ে সে এই ভৃগুতীর্থে স্নান করতে এসেছিলেন। এই হলো ভৃগুতীর্থের গল্প। এই রকম ভাবে এখানে ব্যাপারটা শেষ হয়। এরপরে ব্যাপারটা হয় হলো দধিচির গল্পটা। দধিচির গল্পটাও খুব ইন্টারেস্টিং, সেটা আজকে আর ঢুকি না আমরা, না মানে শুধু এতটুকুই বলে রাখি, ইন্দ্রের বজ্র তৈরির গল্প। হ্যাঁ, তো আজকের এপিসোড এখানেই শেষ করবো। আজকের এপিসোডে গল্পটা বেশ মজার, মানে গল্পটা বেশ ইন্টারেস্টিং, এবং সম্ভবত সেক্রেট গেমসে বাতাপির একটা রেফারেন্স পাওয়া গেছে, দিয়েছিল কোনো একটা ইয়েতে, কোনো একটা জায়গায়, তখন ওখানে আতাপি বেতাপি বলেছিল, ইলওয়ালের কথা। হ্যাঁ, আতাপি বাতাপি বলেছিল, বাট বা এই সেম কনসেপ্টটাই কিন্তু ছিল। হ্যাঁ, তো যাই হোক, এই হলো সেই গল্প। আরেকটা ইন্টারেস্টিং, যারা এটাকে ইতিহাস মনে করেন বা সমাজের সেই সময়কার রেফারেন্স মনে করেন, তাদের জন্যে বড় একটা মানে ক্ল্যারিয়ন কল, যে ব্রাহ্মণরা মাংস খেতেন, এবং মানে রীতিমতো খেতেন আর কি, রীতিমতো খেতেন, অ্যাটলিস্ট মহাভারতের যুগ অব্দি তো খেতেনি। হ্যাঁ, তো সুতরাং আজকের এপিসোড এখানেই শেষ করব। আজকের এপিসোড থেকে আমরা গল্পই পেলাম সুন্দর, এবং তীর্থযাত্রার একটা বেসিক আইডিয়া পেলাম। তীর্থযাত্রাতে যাওয়া ভালো এবং তীর্থ হওয়া একটা বড় ব্যাপার, এবং এরপর আমরা দেখবো আরও তীর্থের এই যাত্রাতে তাদের সঙ্গে কি হয়। অনেক কিছু হয়, এইসব আমরা দেখতে থাকবো আস্তে আস্তে। তো আজকের এপিসোড, প্রথম এপিসোড, 35 নম্বর এপিসোড, যেটা এলো এপিক চ্যানেলে। এবার বাকি এপিসোডস এই চ্যানেলেই আসতে থাকবে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এই নিচে একটা বাটন আছে লাল রঙের, একটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যায়, আর পাশে একটা বেল আইকন আছে, সেটাতে প্রেস করে দিলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ everything. Tada.